5 লাখ টাকা, 5 লাখ টাকা দিয়েছে। কাজটা করতে পেরেছিলেন, সেটাই কি বড় কথা নয়? ওসব ব্যাপারে আমরা এই মুহূর্তে কিচ্ছু করতে পারবো না আপনাকে। বুঝতেই পারছেন আমাদের ওপর কত প্রেশার রয়েছে। তাছাড়া কাজটা করার সময় আমাদেরকে জানিয়েছিলেন? দেখুন ইন্সপেক্টর, আপনার কি মনে হয় অসময় আপনাদের জানানোর কথা মনে হয়নি? আর এই সমস্ত ব্যাপারে পুলিশকে কি কেউ জানায়? কথা হচ্ছে তার সমস্তটাই আপনি জানেন। জানার পরেও যে আপনারা কিছুই করবেন না সেটা আমিও জানি। আর এখন আপনার সাহস তো কম না, আপনি আমাদের উপর আঙুল তুলছেন। দেখুন, আমরা চাইলে আপনাকে এক্ষুনি জেলে ভরতে পারি, ঠিক আছে? পুলিশের বদনাম করার জন্য আপনাকে শাস্তিও দিতে পারি। সেসব করছি না। চলে যান, এমনিতে আপনি সমস্যায় রয়েছেন, যান। ইন্সপেক্টর কথাটা বলে তাচ্ছিল্যের সঙ্গে খাতার উপর রাখার ডায়েরিটা ছুঁড়ে ফেলে একপাশে। তারপর চেয়ার ছেড়ে উঠে যায়। সামনে বসে থাকা লোকটা শিশির বিশ্বাস বিধ্বস্ত চোখে তাকিয়ে থাকে চলে যাওয়া ইন্সপেক্টরের দিকে। কোনো রকমে বলে, বিশ্বাস করুন ইন্সপেক্টর, আমি জানতাম না যে এমন কিছু একটা হবে। সমস্ত কিছু দিয়ে তারপরে এই ঘরের দরজাটা এক ধাক্কা মেরে ইন্সপেক্টর বেরিয়েছিল। পাল্লাটা মাঝে মাঝে খুলছে আর বন্ধ হচ্ছে। সেটা দিয়ে শিশিরবাবুর থমথমে মুখটা বাইরে থেকে দেখা যাচ্ছে। কিছুক্ষণ বসে রইলেন শিশিরবাবু, তারপর আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলেন দরজাটা খুলে। বাইরে বেরোতেই পাশের ঘরের দিকে চোখ পড়ে গেল। তার দরজাটা খোলা। সেই ঘরে টেবিলের ওপরে 3 জন পুলিশ অফিসার 3 দিকে দাঁড়িয়ে। আরেকদিকে সাদা পোশাকের শার্ট প্যান্ট পরা একজন লোক, চোখে কালো একটা চশমা, মাথায় কাটা কাটা চুল, ফর্সা চেহারা, কপালের কাছে একটা কাটা দাগ আছে। লোকটা সামনে টেবিলের ওপর বিছিয়ে রাখা ম্যাপ কিংবা অন্য কিছুর ওপর নজর দিয়ে কিছু একটা বোঝাচ্ছিলেন। হঠাৎ লোকটা চোখ পড়ল বাইরের শিশিরবাবুর দিকে এক মুহূর্তের জন্য। তারপর আবার সে নিজের কাজে মন দিল। শিশিরবাবু ক্লান্ত পায়ে বাইরে এসে ওয়েটিংয়ের চেয়ারগুলোর কাছে এসে বসলেন। তিনি জানেন কোনো লাভ নেই। এই নিয়ে তিনি পরপর 3 দিন ঘুরছেন। আজ কিছু টাকা পয়সা দিয়ে যদিও ডায়েরি লেখাবার ব্যবস্থাটা হয়েছিল, তবু চোখের সামনে অনেক কিছু ঘুরে ফিরে আসতে লাগলো। তার বউয়ের শেষ সম্বল, সমস্ত গয়নাগুলো তাকে বিক্রি করে দিতে হয়েছিল। বাড়িটাও বন্ধক রয়েছে। যেটুকু জমানো টাকা ছিল তার সমস্তটাই প্রায় এদিক ওদিক চলে গেছে। মধ্যবিত্ত পরিবারে 5 লাখ টাকা কম নয়। 1 লাখ টাকা জোগাড় করতে যেখানে হিমশিম খেতে হয়, সেখানে 5 লাখ টাকা। কিন্তু এমনভাবে যে পথে নামতে হবে এটা শিশিরবাবু ভাবতেও পারেনি। ছেলেটার মুখের দিকে তাকিয়ে এখনো পর্যন্ত তিনি কিছুই করতে পারছেন না। সবচেয়ে বড় ব্যাপার হলো, ছেলে কিংবা বউ কেউই এখনো পর্যন্ত আসল খবরটা জানে না। সেটা শুধু জানেন তিনি নিজে। টেবিলের ওপর বসেই ছিলেন, এমন সময় হঠাৎ করে কাছাকাছি একটা গম্ভীর গলা শুনে সামনে তাকিয়ে দেখেন সেই ঘরের ভেতরে থাকা কালো চশমা চোখে দেওয়া লোকটা কখন যেন বেরিয়ে এসেছে বাইরে। এখন চোখের চশমা খোলা, তার চোখের দৃষ্টিতে সন্দেহের ভাব। সে একটু ঝুঁকে এসে শিশিরবাবুকে প্রশ্ন করল, আপনাকে 2 দিন এখানে দেখলাম, ব্যাপারটা কি বলুন তো? না স্যার, মানে এমন কিছু না। আসলে একটা ব্যাপারে ওটা ঠিক হয়ে যাবে। অনাথবাবু, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমার মাথার পেছনেও 2টো চোখ আছে। তাই এই ভদ্রলোককে শুধু শুধু চুপ করতে বলে কোনো লাভ নেই। ওনার মুখের ভাব বলে দিচ্ছে উনি রীতিমতো কোনো ব্যাপার নিয়ে উদ্বিগ্ন হয়ে রয়েছেন, আর হয়তো থানা থেকে ভালো মতন সাহায্য পাচ্ছেন না। আপনি বুঝতে পারছেন না স্যার, ব্যাপারটা অন্যরকম। একটা দালালকে 5 লক্ষ টাকা দিয়েছিল নিজের ছেলের চাকরির জন্য। এখন সে চাকরি হয়নি, আর দালালটাও টাকা ফেরত দিচ্ছে না। এসব ব্যাপারে আমরা কি করতে পারি বলুন তো? আমাদের জিজ্ঞাসা করে দিয়েছিল কি করতে পারি মানে? শুয়োরের বাচ্চাগুলোকে ধরে এনে সব কটাকে চাপকে লাল করে দিতে হবে, তাহলেই টাকাটা ফেরত দেবে। চাকরিতে আবার দালাল কিসের?
কথাটা শুনে হঠাৎ করে থতমত খেয়ে গেল পেছনে থাকা অনাথ বাবু। শিশির বাবু এতক্ষণ মুখ নিচু করে বসেছিলেন। তিনি মুখ তুলে তাকাতেই বিক্রম বলল, দেখুন, আপনি যে কাজটা করেছেন সেটা কিন্তু আইনত অপরাধ। বিশেষ করে চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে এভাবে টাকা দেওয়া নেওয়া দুটোই কিন্তু অন্যায়ের। কিন্তু অন্যায় করলে আপনি একা শাস্তি পাবেন সেটা তো হয় না, অন্য তরফকেও তো শাস্তি পেতে হবে। বলুন, আপনি কাকে টাকা দিয়েছেন? এই এলাকার মাস্তান পেশোগুন্ডার পাওয়ারে যে এখানকার কাউন্সিলর হয়ে আছে, সেই ভবতরণ বিশ্বাসকে। পাশ থেকে অনাথবাবু বলে উঠল, স্যার, লোকটা কিন্তু ডেঞ্জারাস, পুলিশকে পর্যন্ত ভয় পায় না। বিক্রম চশমাটা গলার কাছে গুঁজল, তারপর কোমর থেকে রিভলভারটা বার করে সেফটি ক্যাচটা খুলে নিয়ে একবার কপালের কাছে ঘষতে ঘষতে ঠিক গুন্ডাদের স্টাইলে বলল, গুলি যখন সামনে থেকে বড়ে মাথার পেছন দিয়ে বার করব, তখন ওই ভবতারণ আর বিশু দুটোই কুত্তার মতো হাঁ করে মরবে, বুঝলেন? আপনি আমার সঙ্গে চলুন শিশিরবাবু, পুলিশকে লাগবে না। যে ব্যাপারটা আমরা ডিসকাস করছিলাম ওটা ফিরে এসে দেখছি, চলুন। বিক্রম শিশির বাবুকে নিয়ে বেরিয়ে যায়। অনাথবাবু হাঁ করে দাঁড়িয়ে থাকে। একটু পরে যে ইন্সপেক্টর শিশির বাবুর সঙ্গে কথা বলেছিল সে আসে সেখানে, জিজ্ঞেস করে, কি হলো? ইন্সপেক্টর চ্যাটার্জি লোকটাকে নিয়ে কোথায় গেল? অনাথবাবু হাঁ করে তাকিয়েছিলেন বাইরের দিকে। সেদিকে তাকিয়ে কিছু একটা বললেন, কিন্তু বোঝা গেল না। ইন্সপেক্টরও বেরিয়ে পড়ল ওদের উদ্দেশ্যে। সে চেনে না এমন লোক খুবই কম, আর সেই কারণে পরপর 3টে সিরিয়াল কিলিং এর কেস পুলিশ হেল্প না করতে পেরে এখানে ওপর থেকে পাঠিয়েছে বিক্রমকে। না জানি সে আবার কোন ঝামেলায় জড়িয়ে পড়েছে। ওরা 3জনেই বেরিয়েছিল। থানা থেকে বেরিয়ে পুলিশের জিপে করে ওরা যাচ্ছিল। সামনের ড্রাইভারের পাশে বসে থাকা ইন্সপেক্টর বিরক্ত হয়ে বললেন, কি করছেন বলুন তো আপনি? আপনি এখানে এসেছেন 3টে মার্ডার কেসে সলভ করতে, তাহলে কেন শুধু শুধু এসব ঝামেলায় জড়িয়ে পড়লেন? আপনি বুঝতে পারছেন না, ভবতরণ বিশ্বাস লোক মোটে ভালো নয়। তা লোক ভালো না জানার পরেও ওদের বাইরে এমনভাবে ছেড়ে রেখেছেন কেন? কুকুর পাগল হয়ে গেলে তাকে তুলে এনে খাঁচায় ভরে রাখা দরকার। ওকে রাস্তায় ছেড়ে তার ডাক শোনা কিংবা চিৎকার দেখাটা সেই বুদ্ধিমানের কাজ নয়। ওরা কুকুর নয় স্যার, ওরা হলো বাঘ, এই এলাকার বাঘ। তাদের মাথার উপর পলিটিশিয়ানদের সাপোর্ট রয়েছে। ওদের ধরা তো দূরের কথা, ওদের চেলা চামুন্ডা লোকেদের তুলে আনলে পরদিন সকালে ওপর থেকে ফোন চলে আসে। বুঝতেই পারছেন, এটা আমাদের পশ্চিমবঙ্গ, গোটা রাজ্যে দুর্নীতি ছাড়া আর কিছুই নেই। আপনি বলুন তো আপনার সমস্যাটা কি? আরে 5 লাখ টাকা আপনি কাকে দিয়েছিলেন? সব টাকা একেবারে নয়, 3বারে আমি দিয়েছিলাম ওই কাউন্সিলর ভবতরণ বিশ্বাসকে। সে বলেছিল আমার ছেলের একটা চাকরির ব্যবস্থা করে দেবে। আমার ছেলেটা বিয়ে করে তারপরেও বসে আছে স্যার। বছরখানেক অনেক চেষ্টা করেছিল চাকরির, কিন্তু কিছুতেই হচ্ছিল না। তারপরে সরকারি কোনো একটা চাকরির জন্য তার কাছে ডাক আসে। লেখা পরীক্ষা থেকে শুরু করে সব কিছুতেই ফল ভালো হয়। স্যার, আমার ছেলের মাথা খুব ভালো স্যার, কিন্তু ইন্টারভিউতে গিয়ে আটকে যায়। যারা ইন্টারভিউ নিয়েছিল তাদের মধ্যে থেকে একজন টাকাটা চেয়েছিল, 10 লাখ টাকা, কিন্তু অত টাকা আমরা কোথায় পাবো? আমি সে কথা ভবতরণ বিশ্বাসকে বলতে গিয়েছিলাম। তখনই উনি আমায় জানালেন যে 5 লাখ টাকা দিলে ওই চাকরির ব্যবস্থা তিনি করে দেবেন, আর খুব তাড়াতাড়ি সেই টাকাটা লাগবে। তারপরে কি করব, বাড়ি বন্ধক রেখে বউয়ের গয়না বেচে যা জমানো ছিল সব কিছু একসাথে করে কোনো রকমে 5 লাখ টাকা জোগাড় করে ভবতরণ বিশ্বাসকে আমি দিয়ে আসি। টাকাটা যে তাকে দিয়েছিলেন তার কোনো প্রমাণ আছে? না স্যার, এভাবে টাকা দেওয়ার কোনো প্রমাণ থাকে নাকি? অন্য কেউ জানেও না। তবে এমনভাবে অনেকের কাছ থেকে উনি টাকা নিয়ে চাকরি দেবেন বলেছেন, এই কথা আমি শুনেছি। তার বেশি আমি কিচ্ছু জানি না। এখানেই তো সমস্যা, টাকা দেওয়ার কোনো প্রমাণ নেই, কিচ্ছু নেই, অথচ আপনি এখন চাইলে তার বিরুদ্ধে কিছুই করতে পারবেন না। সমস্যা হয়ে গেল যে পুলিশ যে আপনাকে সাহায্য করবে সেখানে তো পুলিশের হাত পা বাঁধা। তাহলে বলুন মিস্টার চ্যাটার্জি,
এই 3 দিন ধরে আমি ওনাকে সেটাই বোঝাবার চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে আমাদের হাতে কিছুই নেই, একটা প্রমাণ ছাড়া তো আমরা কিছু করতে পারবো না। এখন শিশিরবাবু, আমি আপনার ব্যাপারটা খোঁজ নিয়ে দেখেছি, অনাথবাবু আপনার ব্যাপারে খোঁজ করেছেন, আপনি যা বলছেন তার সবটাই যে সত্যি সেটাও আমি জানি। আপনার স্ত্রী গয়না বিক্রি করা, বাড়ি বন্ধক থেকে শুরু করে সমস্ত খবর আমাদের কাছে আছে, কিন্তু ওই প্রমাণ ছাড়া লোকটার গায়ে আমরা হাত দিতে পারবো না। গ্রেপ্তার করা তো অনেক দূরের ব্যাপার, ওর বাড়ি পর্যন্ত পৌঁছালে ওপর থেকে ফোন চলে আসবে। আপনাকে বাঁচাতে গিয়ে শেষমেশ চাকরি নিয়ে টানাটানি করলে কি করবো বলুন তো? আইনের ভাষায় একটা কথা আছে জানেন তো ইন্সপেক্টর, যে কাজ আইনের রাস্তায় হবে না সে কাজ করার জন্য আইনের রাস্তার বাইরে যেতে হয়। ব্যাপারটা আমি একটু একটু করে বুঝতে পারছি। শিশিরবাবুকে প্রথমে বাড়িতে পৌঁছে দিই, আর আপনি চিন্তা করবেন না, আপনার 5 লাখ টাকার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আর যদি সেটা নাও হয় তাহলেও এমন কিছু ব্যবস্থা আমি করে দেবো যাতে আপনাকে চিন্তা করতে হবে না। অন্য কেউ বললে হয়তো শিশিরবাবুর কথাটা বিশ্বাস হতো না। এখনকার দিনে 5 লাখ টাকা খুইয়ে যে মানুষটা সর্বশান্ত হয়েছে সে মানুষটা এমন ঠুনকো কথায় কি করে বিশ্বাস করবে? কিন্তু বিক্রমের কথার মধ্যে কি যেন একটা ছিল, তাই শিশিরবাবু বিশ্বাস করে পুলিশের জিপে করে বাড়ির কাজ পর্যন্ত এলেন। এদিকে পুলিশের জিপে বাড়ির কাজ পর্যন্ত এসে ঢুকতে আশেপাশের লোকেরা জড়ো হয়েছে, টুকরো টাকরা কথাবার্তা চলছে তাদের মধ্যে। পুলিশের গাড়িটা সাঁ করে বেরিয়ে যেতে শিশিরবাবু অবাক হয়ে তাকিয়ে রইলেন বেশ কিছুক্ষণ। তার চোখের কোণে জল। এই 3 দিনের মধ্যে তার চোখে একবারও জল আসেনি, কিন্তু এখন এলো। এই প্রথমবার তিনি মনে করলেন সত্যি কাজটা তিনি ভালো করেননি। শুধু এই ভবতারণ বিশ্বাসের একার দোষ নয়, সামান্য দোষ তার নিজেরও রয়েছে। লোভ করেছিলেন তিনি। আমাদের এই এলাকায় একটা পার্টির মিটিং আছে, সেখানে ভবতরণ বিশ্বাস আজ সন্ধ্যের দিকে থাকবেন। আর সে থাকবে সেখানে বিশ্বগুন্ডা এবং তার দলবল থাকবে। কিন্তু বুঝতেই পারছেন, পার্টির মিটিং, আর তার উপর ভয় পাচ্ছেন। ওরা কথা বলছিল থানায় বসে, আর গাড়িটা ফিরে আসতে অনাথবাবু মুখ টিপে হেসেছিল, কারণ বিশ্বাসের সঙ্গে লাগতে যাওয়া অত সোজা ব্যাপার নয়, তাই আবার মুখ গুটিয়ে পালিয়ে এসেছে এই ভেবেই অনাথবাবু হেসেছিলেন। কিন্তু অনাথবাবু জানতো না, বিক্রম যখন একবার ঠিক করেছে ব্যাপারটা সে নিজে দেখবে, তখন সে দেখবেই। ভয় নয় মিস্টার চ্যাটার্জি, ভয় নয়। ওরকম চেষ্টা আমি একবার করেছিলাম, তারপরেই এখন ওই থানায় এভাবেই পড়ে আছি। এখানে করার মতো কিছুই নেই। পাবলিকের কথা শুনে কিছু করতে গেলে উপর মহল থেকে খিস্তি খেতে হয়, উপর মহলের কথা শুনে কিছু করতে গেলে পাবলিকের খিস্তি ছাড়াও আরো অনেক কিছু আছে। পুলিশ সবচেয়ে অসহায়, বুঝলেন তো? আমাদের দেশে কোনো দিকে যাওয়ার জায়গা নেই। এদিকে গেলে ওদিক ডুববে, আর ওদিকে গেলে এদিক তো ডুববেই। আপনারাই বরং ভালো আছেন। করার কিছু নেই সে কথা ঠিক নয়, আসলে সিস্টেমটাই খারাপ। এই সিস্টেমটাকে বদলাতে পারলে আর কিচ্ছু হবে না, বুঝলেন? আপনার নামটা কি যেন বলেছিলেন? বিজয় শঙ্কর হালদার। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আপনি ঠিক কি করতে চাইছেন বলুন তো? এই শিশিরবাবুর 5 লাখ টাকা যে আপনি ফেরত দিতে পারবেন না সে কথা আমি নিজেও জানি, আর ওই ভবতারণ বিশ্বাসকে গ্রেপ্তার করে এনে তাকে দিয়ে কিছু করানো আমাদের কাজ নয়। তাহলে যেখানে পুলিশের কাজ শেষ হয়ে যায় সেখান থেকেই বিক্রমের কাজ শুরু হয়। সেই কারণেই কোথাও আমার বেশি দিন থাকা হয় না, আগেও হয়নি, আর এখন তো কেস শেষ হলেই আমায় সেখান থেকে চলে যেতে হয়। না হলে 3টে খুনের পর এখানে আমায় ডাকা হতো। মিস্টার হালদার, আমার কথা শুনুন। আর সন্ধ্যেবেলা ভবতারণ বিশ্বাস যখন পার্টির মিছিল ছেড়ে বাড়ি ফিরবে, সেই সময় তার সঙ্গে আমরা মোলাকাত করব, কেমন? দরজার বাইরে থেকে কথাটা শুনতে পায় অনাথবাবু। সে তাড়াতাড়ি চলে যায় বাইরের দিকে, পকেট থেকে বের করে এনে ফোনটা হাতে নিয়ে কাকে যেন বলে, নতুন যে পুলিশ এসেছে মালটা সুবিধের নয়, আর সন্ধ্যাবেলা পার্টির মিছিল ছেড়ে যাওয়ার সময় বিশ্বাসবাবুকে ধরবে মনে হয়। অপর প্রান্ত থেকে কে একজন খিস্তি করে বলে ওঠে, আর ধের বাড়া, বসের গায়ে হাত দেওয়ার মতো ক্ষমতা আজ পর্যন্ত কোনো মাইকালালের হয়নি। আসুক না মা, যে আসবে, আমি থাকবো আজ,
সব কটাকে শালা একাই বুঝে নেবো। আরে পাগলামি করিস না, লোকটা আর 5টা পুলিশের মতো নয়। আসার পর থেকে বুঝতে পারছিস এর নাম অনেক আছে। না হলে যে 3টে খুন পরপর তোরা করেছিস, তারপরেও তাকে ওপর মহল থেকে ডাকা হতো। তাহলে আমায় কি করতে বলছো? দেখ, মালটা এখানে থাকলে কিন্তু ওই বিশ্বাসবাবুর কাজেও নাক গলাবে। তাছাড়া এই 3টে খুনের ব্যাপারও কিছু না কিছু বার করবে। তার চেয়ে আজ সন্ধ্যাবেলায় যখন বিশ্বাসবাবুর সঙ্গে দেখা করতে যাবে, তখনই মালটাকে সরিয়ে ফেল। অপর প্রান্ত থেকে খিক খিক করে হেসে উঠল লোকটা যেন। তারপর বলল, এটা ভালো কথা বলেছো। লাঠি না থাকলে সাপ আর মরবে কি করে? সাপের রাজত্বে এসে লাঠি নিয়ে ঘুরে বেড়াবে, সেটা তো হতে দেওয়া যাবে না। আজ রাতেও খালাস। অনাথবাবু ফোনটা নামিয়ে রাখে, কিন্তু লক্ষ্য করে না কখন যেন তার পেছনের দিকে এসে একজন তার কথা শুনছিল। তারপরে সে সরে যায় আবার এক পাশে। অনাথবাবুর পায়ের শব্দ পেলেও পেছনে তাকিয়ে কাউকে দেখতে পায় না। তার বুকের ভেতরটা কেমন করে ওঠে। পার্টির মিছিল শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে। সেদিনের মতো জনতা স্লোগান করতে করতে যে যার মতো ফিরে গেছে বাড়িতে। অন্ধকার নেমেছে। এদিকে রাস্তাটা ফাঁকাই থাকে। রাস্তা দিয়ে ভবতারণ বিশ্বাস এবং তার দলের কয়েকজন লোক চলেছিল গাড়িতে। ধীর গতিতে গাড়ি এগিয়ে এসে একটা পুকুরের পাশের ফাঁকা জায়গায় দাঁড়ায়। গাড়ির ভেতরে মদের ফোয়ারা চলছে। অসম্ভব ভাষায় গালিগালাজ থেকে শুরু করে এ কথা ও কথা। হঠাৎ ভবতারণ বিশ্বাস বলে ওঠে, শালা, ওই শিশির নামে শুয়োরের বাচ্চাটা শুনেছি পুলিশের কাছে ঘোরাঘুরি করেছে নাকি। আর পুলিশে কোনো একটা নতুন মাল এসেছে, সেও নাকি একটু আমার খোঁজ করছে। তোমায় তো বললাম বস, ওই শিশিরকে একেবারে সরিয়ে দিই। ওর ছেলেটা আর ওই বউটাই তো রয়েছে। রাতের বেলা বাড়িতে আগুন লাগিয়ে দিই, আর না হলে সব কটাকে খালাস করে ফেলে রাখি ওই লাইনের ধারে। আরে তুই বুঝতে পারছিস না, এলাকায় যতক্ষণ ওই পুলিশের মালটা আছে ততক্ষণ কোনো ঝামেলা আমি চাইছি না। ব্যাটার নাকি কুকুরের মতো নাক, গন্ধ শুকে হাজির হয়ে যায়। ওটাই তো সমস্যা। কিন্তু বিশু কোথায় গেল? বস, বিশু বলেছে তো একটু আসতে দেরি হবে। তোমার এখান থেকে সোজা পার্টি অফিসে চলে যেতে বলেছে। আজকে তোমার বাইরে থাকাটা নাকি ঠিক না। কেন রে শালা? এই ভবতরণ বিশ্বাস ভয় পাবে ওই পুলিশের কুকুরকে? ছি, ওই মালটাকে যদি আমার জুতো চাটাতে না পেরেছি তাহলে আমার নামও ভবতরণ বিশ্বাস নয়। ঠিক তখনই অন্ধকার থেকে যেন বেরিয়ে আসে জোরালো একটা টর্চের আলো। সেটা ঠিকরে গিয়ে পড়ে সামনের ভবতারণ বিশ্বাস এবং তার লোকেদের মুখে। আর সেই আলোতে তাদের মুখটা কেমন যেন বিকৃত হয়ে যায়। এই কোন শালারে আমার মুখে আলো ফেলে? কোন শালা? যাকে দিয়ে তোর জুতো চাটাবি বলেছিলি না, আমি সে। আমার নাম একবার শুনলে আর দ্বিতীয়বার কেউ ভুলতে পারেনি। সেটা ভালো স্মৃতি হোক কিংবা খারাপ, মাথায় থেকেই যায়। বিক্রমের পেছন থেকে বেরিয়ে এলো ইন্সপেক্টর বিজয় শঙ্কর হালদার এবং আরো একজন। ওরা তিনজন সামনের দিকে এগিয়ে গেল। ভবতরণ বিশ্বাসের মুখটা তখন রাগে থরথর করে কাঁপছে। গাড়ির সামনের বনেটের উপর বসে আছে সে। তার পাশে 4 জন লোক। এই এই এই, এখানে এই সময় পুলিশের আসা বারণ, জানিস না? এখন পুলিশ এখানে কেন? হ্যাঁ, রাতের বেলায় গোটা এলাকা বসের এলাকা হয়ে যায়। তোদের সাহস তো কম নয়। রাতের বেলা। ওর কথা শেষ হয় না। কথা বলতে বলতে সে এগিয়ে এসেছে বিক্রমের সামনে। বিক্রমের হাতের একটা থাপ্পড়ে তার মাথাটা গিয়ে পড়ে গাড়ির বনেটের ওপর। আর ঠিক সিনেমায় দেখা অ্যাকশন সিনের মতোই তার মাথাটা বনেটের গায়ে ধাক্কা খেয়ে আবার ছিটকে যায় সামনের দিকে। মাটির ওপর পড়ে 2 হাতে নিজের মাথা চেপে ধরে সে। দেখছিস না তোদের বসের সঙ্গে কথা বলতে এসেছি, তাহলে কেন মাঝখানে শুধু শুধু মশার মতো পিটপিন করছিস? মশা আমার একদম পছন্দ হয় না, জানিস তো। লোকটার প্রচন্ড লেগেছিল। সে 2 হাতে মাথা ধরে সেখানেই বসে রইল। একজন এগিয়ে গেল তার কাছে। ভবতারণ বিশ্বাস দাঁতে দাঁত চেপে বলল, কাজটা কিন্তু ভালো করলি না। তুই আমার লোকের গায়ে হাত দিলি আমারই সামনে। তোর এত বড় সাহস! আমার সাহসটা একটু বেশি, তুই জানিস না হয়তো। জানলে এখনো আমার সামনে দাঁড়িয়ে থাকতিস না।
হ্যাঁ, তো যেটা বলতে এসেছি, এখানে আমি কোনো ঝামেলা কিংবা আমার বন্দুকের গুলি খরচ করতে আসিনি। আমি যেটা করতে চাইছি সেটা হলো শিশির বিশ্বাসের 5 লাখ টাকাটা তোকে ফেরত দিতে হবে। যত তাড়াতাড়ি ফেরত দিবি তত তাড়াতাড়ি ব্যাপারটা থেকে আমি সরে যাব। কেন রে, তুই শিশির বিশ্বাসের পোষা গুন্ডা নাকি, যে শিশির বিশ্বাসের হয়ে আমাকে থ্রেট করতে এসেছিস? ভবতারণ বিশ্বাসের কথায় তার বাকি 3 জন গুন্ডারা হেসে ওঠে। ঠিক তখনই একটা ব্যাপার বুঝতে পারে বিজয় শঙ্কর হালদার। ফাঁকা জায়গাটার একদিকে জঙ্গল মতো, অন্য পাশে পুকুরটা। সেই জঙ্গলের ভেতরে অন্ধকারে যেন কে রয়েছে। মিস্টার চ্যাটার্জি, আশেপাশে আরো লোক রয়েছে বলে মনে হচ্ছে। লোক থাকবে, এটাই তো স্বাভাবিক। না হলে ওদের যে ইনফরমার আমাদের ভেতরে রয়েছে তার কাজটা তো হবে না। হ্যাঁ, লোক থাকুক, আপনাকে চিন্তা করতে হবে না। ওদের লোক থাকলে আমাদেরও লোক থাকতে পারে। এরপরই ভবতারণ বিশ্বাস এগিয়ে আসে। বিক্রমের জামার কাছের কলারটা হাত দিয়ে চেপে ধরে বলে, আমার নাম ভবতারণ বিশ্বাস। এলাকার বাঘে গরুতে আমার নামে এক ঘাটে জল খায়। তুই আমায় ভয় দেখাতে এসেছিস? বাঘ আর গরুর গল্পটা এখন পুরনো হয়ে গেছে। এখন মানুষ সবার মাংসই খায়, বাঘের হোক কিংবা মানুষের। আর তোর মতন মানুষ শিয়াল কুকুর ছাড়া অন্য কিছু হওয়ার যোগ্য নয়। 5 লাখ টাকা শিশির বিশ্বাসকে ফেরত দিলে তোকে এবারের মতো আমি ক্ষমা করে দেব, আর নইলে কি? চোখের নিমেষে বিক্রম কোমর থেকে রিভলভার বার করে ভবতারণ বিশ্বাসের ঠিক কপালের কাছটায় চেপে ধরে। ততক্ষণে জঙ্গলের দিক থেকে বেরিয়ে আসে বিশু গুন্ডা এবং তার দলের আরো 4-5 জন। তাদের হাতে বন্দুক, গুলি চলতে থাকে। এদিকে পুলিশের লোকেরাও গুলি চালাতে থাকে। কিন্তু বিজয় শঙ্কর হালদার বুঝতে পারে না এতগুলো পুলিশের লোক এলো কোথা থেকে। দেখতে দেখতে সবাই ভাগ হয়ে যায়। গাড়ির একদিকে জঙ্গলের দিকটায় চলে যায় ওরা, আর গাড়ির দিকটায় চলে আসে ভবতারণ বিশ্বাসের লোক। দু দলের প্রায় 10 জনের কম বেশি রয়েছে। শালা শুয়োরের বাচ্চা, ভবতারণ বিশ্বাসের গায়ে হাত দেওয়ার ফল ওকে ভুগতে হবে। এই শোন, বিশ্বাসের গোটা পরিবারকে তুলে আনবি, ওর জন্যই এটা হয়েছে। চিন্তা করবে না বস, এখন এখান থেকে বের হতে হবে। পুলিশের লোক রয়েছে, এতগুলো লোক যে কোথা থেকে এলো সেটাই তো বুঝতে পারছি না। গুলি চলতে লাগলো, তার মধ্যে গাড়ি চালু হয়ে গেল। 4 জন এসেছিল। এখন যাওয়ার সময় 10-12 জনের সঙ্গে গাড়িতে উঠে কোনো রকমে হু হু করে বেরিয়ে পড়ল ভবতারণ। পুলিশের 1 জনের গুলি লেগেছিল, আর ওদের মধ্যে গুলি লেগেছিল 2 জনের। কয়েক মুহূর্তের মধ্যে জায়গাটা খণ্ডযুদ্ধে পরিণত হলো। তারপর বিজয় শঙ্কর হালদার আস্তে আস্তে বিক্রমকে বলল, মিস্টার চ্যাটার্জি, আপনার বাকি লোকেদের ব্যবস্থা কখন করলেন? আর এরা কারা? পুলিশের লোকেদের ওপর আমার সবসময় ভরসা থাকে না, তাই আমার নিজের লোকও আছে। ওরা খবর পেয়ে আমার সঙ্গে সঙ্গে এসেছে এখানে। গোটা এলাকা জুড়ে ওরা ছড়িয়ে আছে আমাদের কাজের জন্য, তাই চিন্তা করবেন না, প্রয়োজন হলে ঠিক ওরা আসবে। বিজয় শঙ্কর হালদার এবং আরেকজন পুলিশ অবাক হয়ে তাকালো বিক্রমের দিকে। সত্যি সত্যি ভয়ঙ্কর বললে কম বলা হয়। শিশির বিশ্বাসের বাড়িতে পুলিশে পাহারার কথা বিজয় শঙ্কর হালদার বলেছিল, আর সেদিন রাতে থানায় ফিরে এ কথা তুললে অনাথ বাবু বললেন, উনি শুধু শুধু কেন ভবতারণ বিশ্বাসের পেছনে লাগতে গেলেন সেটাই যে বুঝতে পারছি না। আগেরবার কি হয়েছিল মনে আছে? ওর একটা লোককে তুলে আনার জন্য অত ঝামেলায় পড়তে হয়েছিল আমাদের। আর এবার মাঝে মাঝে মনে হয় আপনি পুলিশের হয়ে কাজ করছেন না ওদের হয়ে। আমি ভালোর জন্যই বলি, যাতে ভালোভাবে সব কিছু হয়। না হলে ওদিক থেকে যে টাকাটা নিয়ে পকেটে ভরছো সেটা ভাঙাতে পারবে না, তাই তো? সে কথা বললেই তো হয়ে যায়। অনাথবাবুর মুখটা কেমন যেন লাল হয়ে যায় এক মুহূর্তে। প্রায় চিৎকার করে বলেন, কি বলতে চাইছেন আপনি? আসার পর থেকেই দেখছি যেভাবেই হোক আপনি পুলিশকে অপমান করে যাচ্ছেন। আপনার যদি এতই ক্ষমতা থাকে আপনি কিছু করুন না। 4টে দিন তো এসছেন এখানে, কি করেছেন হাতের ওপর হাত তুলে বসে থাকা ছাড়া? বিক্রমের মাথাটা এমনিতেই গরম ছিল, ঝট করে আরো গরম হয়ে যায়। সে চেয়ার থেকে উঠে লাথি মেরে চেয়ারটাকে পেছনে সরিয়ে অনাথ বাবুর মুখের একদম কাছে গিয়ে
তার জামার কলারটা চেপে ধরতে গিয়েও ধরেন না। তারপর জামার কলারটা ঠিক করে দিয়ে বলে, অনাথবাবু, পুলিশের এই পোশাকটাকে আমি সম্মান করি। আমার গায়ে ওই পুলিশের পোশাক আছে। হয়তো আপনাদের মতন আমি কাজ করি না, আমি বিভিন্ন কেস হাতে পেলে সেখানে যাই। আমিও পুলিশেরই লোক, কিন্তু তবুও বলতে বাধ্য হচ্ছি, আপনাদের মতন কিছু খারাপ শুয়োরের বাচ্চার মতো মানুষের জন্যই আমাদের পুলিশ সিস্টেমের এমন অবস্থা। অনাথবাবুর মুখটা আগের থেকেও বেশি থমথমে হয়ে যায়। ঘরের মধ্যে থাকা বিজয় হালদার আর বাকি দুজন ইন্সপেক্টর এবং নিম্ন স্তরের কিছু লোকেরা চুপ করে তাকিয়ে থাকে ওদের দিকে। আমি জানি না ওরা আপনাকে ঠিক কি কি দিয়েছে, যার জন্য পুলিশের পোশাক গায়ে থাকা সত্ত্বেও আপনি আপনার সমস্ত কিছু বিক্রি করে দিয়েছেন। পুলিশের পোশাকের দামটুকু না হয় নাই দিতে পারলেন, কিন্তু মনুষ্যত্বের দাম তো দেওয়ার প্রয়োজন আছে নাকি? হ্যাঁ, শিশিরবাবু যে কি জায়গাতে আছে, আমি কেন, সে কথা আপনিও ভালোভাবে জানেন। আর এরকম যে এলাকায় আরো কতজন আছে সে কথা আপনার আমার থেকে ভালো জানার কথা। তারপরেও আপনারা নিজেদের পকেটে সামান্য কটা টাকার জন্য এমন কাজ করেন। আপনাদের বলার মতন কোনো ভাষা আমার কাছে নেই, তবে আমি ছাড়ব না। হ্যাঁ, শিশির বাবুর ওপর ওরা হামলা করবে সে কথা আমি জানি, সেই কারণেই ওখানে পুলিশি পাহারা রাখব না। কিন্তু আমি থাকব, অলক্ষ্যে থাকব, আর তারপর যেই শিশির বাবুকে নিয়ে যেতে যাবে তার পিছু পিছু গিয়ে পৌঁছাবো ওদের কাছে। তারপর কথাটা বলে টেবিলে একটা ঘুষি মারল বিক্রম। তারপর বলল, আমার কাউকে প্রয়োজন নেই। বিক্রম চ্যাটার্জি এই রকম শয়তানদের জন্য একাই যথেষ্ট, বুঝেছেন? কথাটা বলে সে বেরিয়ে গেল ঘর থেকে। দরজার পাল্লাটা তখন একবার খুলছে আর বন্ধ হচ্ছে। বাকিরা ঘরের মধ্যে থমথমে মুখে দাঁড়িয়ে আছে। শুধু কনস্টেবলের মধ্যে থেকে একজন বেরিয়ে গেল বিক্রমের পেছন পেছন, আর তারপরেই বাকিরা এক এক করে বেরোতে লাগলো। তখন ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে অনাথবাবু আর ইন্সপেক্টর বিজয় শঙ্কর হালদার। বিজয় শঙ্কর বাবুর দিকে মুখ তুলে তাকাতেই অনাথবাবু প্রথমে বিজয় শঙ্কর হালদারের চোখে মুখে একটা ঘৃণার ভাব দেখতে পেলেন। শুধু একবার বিজয় শঙ্কর হালদার বললেন, অনাথ, শেষ পর্যন্ত তুমি? আজকে রাতে শিশির বাবুর বাড়ির উপর নজর রাখার পরেও কিচ্ছু হলো না। পুলিশের দল সাদা পোশাকে শিশির বাবুর বাড়ির আশেপাশে ছড়িয়েছিল। শুধুমাত্র বিক্রম আর বিজয় শঙ্কর হালদার ঘরের ভেতর ছিল। তাছাড়া তার ছেলের অবস্থাও আগের চেয়ে একটু ভালো। শিশিরবাবুর স্ত্রী তার মাথার কাছে বসে তিনি বললেন, আমি তো কিছুই জানতাম না। এই যেদিন পুলিশ ওনাকে নিয়ে গেল সেদিনই আমাকে সব কথা খুলে বলল। 5 লাখ টাকা গেছে আমাদের, তাতে কোনো আফসোস নেই স্যার। আমার ছেলেটার যদি কিছু হয়ে যায়, কথাটা শোনার পর থেকে ছেলেটা এরকম অসুস্থ হয়ে গেছে, জ্ঞানও হারিয়ে ফেলেছিল। আমাদের সারা জীবনের জমানোর সমস্ত কিছু চলে গেছে, বাড়িটাও বন্ধক। সময় মতো যদি টাকা শোধ করতে না পারি তাহলে বাড়িটাও। কথা বলতে বলতে ভদ্রমহিলা মুখে কাপড়ের আঁচল চাপা দিয়ে কাঁদতে লাগলেন। শিশিরবাবুর চোখে মুখে কান্নার ছাপ নেই। তিনি শক্ত মুখে বললেন, আমি সে চিন্তা করছি না। আর তুমি এত চিন্তা করছো কেন? চ্যাটার্জি বাবু যখন বলেছে তখন কোনো একটা ব্যবস্থা ঠিক করে দেবেন উনি, ভরসা রাখো। সব পুলিশ তো আর সমান হয় না। অদ্ভুত ব্যাপার মিস্টার চ্যাটার্জি, অদ্ভুত ব্যাপার। এই লোকটাই এতদিন পর্যন্ত পুলিশের উপর ভরসা করতে পারতো না। আপনার মধ্যে বোধহয় কোনো ম্যাজিক আছে। ম্যাজিক নয়, পুলিশের ঠিক যেটা করা উচিত আমি সেটাই করি। আপনারা মনে করেন পুলিশের কাজ হলো সিস্টেমের কথা মেনে চলা, সিস্টেম ভুল বললে সেই ভুলটাই করা। কিন্তু আসলে পুলিশের কাজ হলো ন্যায় বিচার করা, সঠিক মানুষের সঙ্গে থাকা। আমি সেটাই করি। আপনার সরকার কখনোই আপনাকে বলবে না কোনো পলিটিশিয়ানদের অপরাধ খুঁজে বার করতে। ছোটখাটো মানুষ, ছোটখাটো অপরাধীদের খুঁজে বার করে তাদের শাস্তি দেওয়ার কাজটা সে ভালোভাবেই করবে। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন তো?
সরকার ভালোভাবে জানে ঠিক কোথায় সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করে দেওয়া যায়। একটা ঘটনা চাপা দেওয়ার জন্য অন্য ঘটনা কিভাবে তৈরি করা যায়। হয়তো এই এলাকায় এতগুলো মানুষের কাছ থেকে টাকা নেওয়ার পর তাদের চাকরি না দেওয়ার স্ক্যামটাকে চাপা দেওয়ার জন্যই পরপর 3-3টে খুন সাজানো হয়েছে। অবাক হয়ে যায় বিজয় শঙ্কর হালদার। একবার তার মাথাতে এসেছিল কথাটা, কিন্তু তিনি কখনো বলতে পারেননি। এখন কথাটা শুনে তিনি বললেন, আপনার যেভাবে মনে হয় সেভাবেই আপনি কেসটা হ্যান্ডেল করুন, আমি আপনার সঙ্গে আছি। তার জন্য যদি জীবনে প্রথমবার সিস্টেমের বাইরে গিয়ে কিছু করতে হয় তাহলে আমি সেটাই করব। শিশিরবাবুর মুখে একটা হাসি খেলে যায়। তার স্ত্রীর চোখের জলটা যেন থেমে যায় এক মুহূর্তের জন্য। আর ঠিক তখনই বাইরে থেকে একটা হুইসেলের শব্দ ভেসে আসে। পরের দিন সকালের দিকে হামলাটা হয়। ভবতারণ বিশ্বাস আসেনি। বিশু গুন্ডা তার দুটো গাড়িতে প্রায় 20 গুন্ডাকে সঙ্গে নিয়ে আসে। দরজায় ধাক্কাধাক্কি, লাথি, তারপর দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে বিছানায় শুয়ে থাকা ছেলেটাকে দেখতে পেয়ে তাকে টেনে তুলে নিয়ে যায়। শিশিরবাবুর স্ত্রীর চিৎকার, শিশিরবাবুর আর্তনাদ, কোনো কিছুই ওদের আটকাতে পারে না। চর, থাপ্পড়, লাঠি, ঘুষি সবকিছুই চলতে থাকে। স্ত্রীলোক বলে তাকেও রেহাই দেওয়া হয় না। সবকিছুই বিক্রম আগে থেকেই বলে রেখেছিল। সমস্ত ব্যাপার দেখতে চেয়েছিল। ওদের 3 জনকে প্রায় টানতে টানতে যখন বিশু গুন্ডা বাইরে বের করে নিয়ে যায় তখন আশেপাশের লোকজন জড়ো হয়েছে। সবাই অবাক হয়ে দাঁড়িয়ে দেখেছে। বিশু গুন্ডা চিৎকার করে বলেছে, ভবতারণ বিশ্বাসের সঙ্গে পাকামি? হ্যাঁ, পুলিশের সঙ্গে মিশে ভবতারণ বিশ্বাসকে মারার চেষ্টা করা। এবার এবার এই রাস্তার মোড়ে এই সব কটাকে ল্যাংটো করে জ্যান্ত চালিয়ে দেবো, যাতে সবার ভয় থাকে এই ভবতারণ বিশ্বাসকে আর এই বিশ্বগুন্ডাকে নিয়ে। বিক্রম, বিজয় শঙ্কর হালদার আর পুলিশের কয়েকজন লোক সাদা পোশাকে ভিড়ের মধ্যে ছিল। পুলিশের একজন সেখানে কথা মতো বলে ওঠে, আরে মাত্র এই কটা গুন্ডা আর তোমরা এতগুলো লোক, তারপরও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? আরে লোকগুলোকে মেরে ফেলবে তো ওরা। এমন একটা কথা কেউ বলবে সেটা আন্দাজ করতে পারেনি বিশু, তাই সে চিৎকার করে উঠল, কে বলি রে কথাটা? কার এত সাহস? সামনে আয় দেখি। কেউ সামনে এলো না। আবার ভিড়ের মধ্যে থেকে কেউ একজন এমন একটা কথা বলে উঠল যে আবার বিশু চমকে গেল। এবার কথা উঠেছে পেছনের দিকে। জমায়েত লোকজনের মাঝে একটা গুঞ্জন ওঠে। বিশু চমকায়। মাত্র 20 জন গুন্ডার দল, কিন্তু আশেপাশে যারা জমা হয়েছে 50 জনের কম হবে না। এমন সময় বিক্রম বলে ওঠে, কতজনকে জ্বালাবি বলতো? 10 জন। আর বাকিরা? তোদের বন্দুকে অত গুলি নেই যত লোক এখানে আছে। ততক্ষণে দেখতে দেখতে উন্মত্ত জনতা কেমন যেন খেপে যায়। সবার হাতে লাঠি, শাবল, দা, কাটারি আরো অনেক কিছু চলে আসে। সবাই ছুটে গিয়ে হামলা করে। বিশু গুন্ডার ওপরে গুলি চলে। মারাত্মক দাঙ্গা সৃষ্টি হয়েছে। দেখতে দেখতে বিশু গুন্ডার সবকটা লোককে উঁচু কাটা করে ফেলে উন্মত্ত জনতার দল। তারপরে বিক্রম মধ্যস্থতা করে বিশুকে বাঁচিয়ে নেয়। ওকে শালা মারা যাবে না, তুই তোর বাবাকে খবর দিয়ে তোর বাবাকে এখানে আসতে বল। তারপর বিশুর তখন কাহিল অবস্থা, মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। বিশু কোনো রকমে ফোন করে ভবতারণকে, বস বস আমায় বাঁচাও বাঁচাও, 5 লক্ষ টাকা নিয়ে এখানে আসো, নইলে নইলে ওরা ওরা আমায় মেরে ফেলবে। ওরা আমাদের সবাইকে এখানে ধরে রেখেছে। পুলিশের কাছে আমাদেরকে নিয়ে স্বীকারোক্তি দেওয়ানো হবে না হলে। অপর প্রান্ত থেকে কি বলে ভবতারণ তা বোঝা যায় না, কারণ তার আগেই ফোনটা নিয়ে মাটিতে ছুঁড়ে ভেঙে ফেলে বিক্রম। তারপর চিৎকার করে বলে ওঠে, এই সমস্ত গুন্ডা বদমাইশের দল আসলে উঠতে পারে আপনাদের মতন সাধারণ মানুষের জন্য। পুলিশ সব সময় আপনাদের বাঁচাতে পারবে না, কিন্তু তাদেরও কিছু নিয়ম থাকে, তাদেরও কিছু নীতি থাকে, তার বাইরে তারা যেতে পারে না। আপনাদের রক্ষা সবার প্রথমে আপনাদেরকেই করতে হবে। আর যেমন আপনাদের জন্য এই 3 জন জীবন বেঁচে গেল,
প্রত্যেকবার যদি আপনারা এইভাবে রুখে দাঁড়াতে পারেন তাহলে ভবতারণ বিশ্বাস কেন কেউ আপনাদের সামনে কখনো কিচ্ছু করার সাহস পাবে না। শিশিরবাবু অবাক হয়ে যায়। সত্যি আজ প্রথমবার সে চোখের সামনে এমন ভাবে এই এলাকার নিরীকুত্তাদের মতো মেরুদণ্ডহীন মানুষগুলোকে এইভাবে মানুষে পরিণত হতে দেখল। এই লোকগুলোর সামনেই রাস্তার মাঝে দিনে দুপুরে বিশুগুন্ডার দল একটা মেয়েকে ধর্ষণ করেছিল একদিন। কেউ বাঁচাতে আসেনি। আগের এক পুলিশ ইন্সপেক্টরকে এরা চৌরাস্তার মোড়ে উলঙ্গ করে তার শরীর টুকরো টুকরো করে কেটেছে। সবাই চুপ করে দাঁড়িয়ে মজা দেখেছে। সেই লোকগুলো নাকি আজ বিশু গুন্ডা আর তার দলকে কুকুরের মতন এমন ভাবে মেরেছে। অনাথবাবু এগিয়ে গেল সামনের দিকে। বিক্রমের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে বলল, ভুল হয়ে গেছে স্যার, আমি অনেক বড় অন্যায় করেছি, আর করব না। ভবতারণ বিশ্বাসের ব্যাপারে আমি যা জানি তার সব কথা আপনাকে বলবো। বিক্রমের মুখে একটা হাসি দেখা যায়। অনাথবাবুর কাঁধের ওপর ধুলো লেগেছিল, সেটা ঝেড়ে দিয়ে বিক্রম বলে, পুলিশ কখনোই খারাপ হয় না, খারাপ হয় পুলিশের পোশাকের ভেতরে থাকা মানুষটা। সেটাকে বোঝাতে পারলেই হবে। এখন আমাদের অপেক্ষা করতে হবে, বুঝেছেন? আবার কিছুক্ষণ অপেক্ষা চলে। বিক্রম আর তার দলের লোকেরা চট করে আবার লুকিয়ে পড়ে। একটু পরেই ভবতারণ বিশ্বাস আর তার প্রায় 30-40 জন গুন্ডার দল চলে আসে সেখানে। বিশুগুন্ডার অবস্থা দেখে আর বাকিদের এমন অবস্থা দেখে ভবতারণ রাগে জ্বলতে জ্বলতে বলে, কার এত বড় সাহস, এত বড় সাহস যে আমার লোকেদের গায়ে হাত দেয়? ভিড়ের মধ্যে থেকে একটি লোক চিৎকার করে বলে, আমি মেরেছি, আমরা মেরেছি, আমি মেরেছি, আমি মেরেছি, আমি মেরেছি, আমরা মেরেছি, আমি মেরেছি, আমরা মেরেছি। এমন করতে করতে প্রায় গোটা জনতাই চিৎকার করতে করতে ওদের দিকে এগিয়ে যায়। ভবতারণ বিশ্বাস মাথার উপরে গুলি চালাতে সবাই থমকে যায়। হতে পারে না, যারা আমার সামনে কুকুরের মতো লেজ নাড়তো তারা এখন আমার দিকে মাথা তুলছে। কে আছে এসবের পেছনে? ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে আসে অনাথ বাবু। আমি। অনেক হয়েছে তোর অন্যায়, এবার সব ঠিক হবে। পুলিশ হয়ে গুন্ডার পায়ে হাত দিতে পারবো না। তাহলে তুই মর, তোকে দিয়েই শুরু করি। অনাথবাবু কিছু বুঝে ওঠার আগেই ভবতারণ বিশ্বাস গুলিটা চালিয়ে দেয়। সেটা সোজা লাগে অনাথ বিশ্বাসের বুকে। সঙ্গে সঙ্গে আশেপাশের লোকেরা স্তব্ধ হয়ে যায়। বিজয়, বিক্রম সকলে ছুটে আসে। কতক্ষণে যা হবার হয়ে গেছে। ভবতারণ বিশ্বাস হেসে ওঠে, বন্দুক তুলে বলে, ভবতারণ একদিনে ভবতারণ বিশ্বাস হতে পারেনি, তার জন্য অনেক রক্ত ঝরাতে হয়েছে। এবার এখানকার মাটিতে রক্ত ঝরবে, এবার সব শালা পুলিশের রক্ত ঝরবে। ভবতারণ বন্দুকটা নামাতে যাবে এমন সময় একটা লাথি এসে পড়ে তার হাতে। বন্দুকটা ছিটকে যায়। পুলিশের দল, উন্মুক্ত জনতা এবং গুন্ডাদের মধ্যে আবার শুরু হয় সেই খণ্ডযুদ্ধ। মাটি রক্তে লাল হয়ে যায়। পুলিশের দল কিংবা জনতার ক্ষতি খুব একটা হয় না, যা ক্ষতি হয় গুন্ডাদের। কারণ এক একটা গুন্ডার ওপর তখন পুলিশ আর জনতা মিলিয়ে 3-4 জন মিলে ঝাঁপিয়ে পড়েছে। ভবতারণকে গাড়িতে ঢুকিয়ে নেয় বিক্রম চ্যাটার্জি। তার গালে সপাটে দুটো চড় মেরে বলে, বলেছিলাম না শালা, হয়তো 5 লাখ টাকা দিবি না, তাহলে তোর ব্যবস্থা কিভাবে করতে হয় সেটা আমি দেখে নেব। তুই জানিস না আমার হাত কত দূর পর্যন্ত রয়েছে, তোকে আমি। কথাটা শেষ হতে না দিয়ে বিক্রম তার হাতে থাকা রিভলভারের বাট দিয়ে ভবতারণের মাথায় দমাদম মারতে থাকে। ভবতারণ চিৎকার করে ওঠে। ভবতারণের চিৎকারের সঙ্গে সঙ্গে অসভ্য ভাষায় গালিগালাজ করলেও বিক্রম থামে না। যখন বিক্রম থামলো তখন হাতের আঙুলগুলো বোধহয় ভেঙে গেছে। 5 লাখ টাকা এনেছিস? কোনো রকমে পিছনের দিকে তাকায় ভবতারণ বিশ্বাস। সেখানে একটা অ্যাটাচি রয়েছে, সেটা বার করতে দেখা যায় বেশ কিছু টাকা আছে। বিক্রম বলে, হাতে গোনার সময় নেই। অ্যাটাচিটা হাতে তুলে নিয়ে বিক্রম বলে, আমার কাজ শেষ, এবার আমি চললাম।
ভবতারণকে গাড়ির মধ্যে বন্ধ করে রেখে বাইরে এসে সে দেখে গাড়ি থেকে তেল পড়ছে। শুধু শুধু একটা দেশলাই নষ্ট করে না সে, একটা সিগারেট ধরিয়ে তারপর সবাইকে সেখান থেকে সরে যেতে বলে। দেশলাইটা ছুঁড়ে ফেলে। ভেতর থেকে ভবতারণ বিশ্বাসের চিৎকার আসছে। বাঁচাও বাঁচাও, জল জল, আগুন আগুন লেগেছে, আগুন বাঁচাও, জল জল দাও, মেরে ফেললো, জ্বলে গেল। আগুন লাগার সঙ্গে সঙ্গে গাড়িটা ব্লাস্ট করে। সবাই অবাক হয়ে সরে যায় চারপাশে। ততক্ষণে শিশির বিশ্বাস আর তার স্ত্রী এবং ছেলে এগিয়ে এসেছে। বিক্রম সেই বাক্সটা তার হাতে তুলে দিয়ে বলে, কিচ্ছু জিজ্ঞেস করবেন না, এই টাকা দিয়ে কোনো একটা ব্যবসা শুরু করুন, তাতে কাজে দেবে। সরকারের চাকরি করা আর চাকর হয়ে থাকা দুটোই সমান, বুঝেছেন? আমি জানতাম স্যার, আমি জানতাম স্যার, পারলে আপনিই পারবেন, আর আপনি পেরেছেন। শিশিরবাবু আর তার স্ত্রী এবং ছেলের চোখে জল। জনতা তখন ওদের ঘিরে ধরেছে। বিক্রম এগিয়ে যায় জিপের দিকে। একটু বিশ্রাম করতে হবে, অনেক ধকল গেছে। কিন্তু তখনই তার কানের কাছে বিজয় শঙ্কর হালদার বলে, এই এলাকাতে 3 জনের কাছ থেকে ওই ভবতরণ বিশ্বাস টাকা নিয়েছিল, কিন্তু আশেপাশের এলাকায় এমন অনেক দালালি আছে যারা টাকা নিয়ে সরকারি চাকরি দেওয়ার কথা বলে। গোটা ব্যাপারটাকে আটকানো যাবে না মিস্টার চ্যাটার্জি কোনো রকম ভাবে? যারা যারা এই দালালের কাজ করে তাদের মাথার ওপর যাদের হাত আছে তাদের সবকটা লিস্ট বার করো। দরকার হলে এই এলাকা এবং আশেপাশের প্রত্যেকটা থানার সঙ্গে কথা বলো। 2 দিনের মধ্যে আমার টোটাল ইনফরমেশন চাই। ততদিনে আমি এই 3টে খুনের কেসের ব্যাপারটা দেখছি। এতদিনে একটা শক্ত খুঁটি পাওয়া গেছে যার ওপর ভরসা করে আসল পুলিশের কাজটা করা যাবে। তাদের জিপটা তখন এগোতে থাকে থানার দিকে। সত্যি মাত্র একটা মানুষের জন্য এত কিছু করতে হবে। মনে মনে ভাবতে থাকে বিজয় শঙ্কর হালদার। তাহলে গোটা এলাকা, গোটা শহর, গোটা রাজ্য কিংবা গোটা দেশ জুড়ে কত মানুষ যারা এমনভাবে পলিটিশিয়ানদের ধাপ্পায় বোকা হচ্ছে বা সর্বশান্ত হচ্ছে। বিক্রম কি পারবে তাদের সবাইকে বাঁচাতে? না, তার একার পক্ষে হয়তো সম্ভব নয়, কিন্তু সব পুলিশ এবং সবাই যদি একসাথে হয় তাহলে হতে পারে। জানে না কিভাবে, তবে চেষ্টা তাকে করতেই হবে। কাল থেকে ওই সিরিয়াল কিলিং এর ব্যাপারটা তদন্ত করবে, আর তারপর দিল্লিতে ফিরে গিয়ে এই দিকটা একবার দেখার চেষ্টা করবে। অপরাধ অনেক রকমের হয়, যে অপরাধের শাস্তি হয় না সেই অপরাধগুলো খুঁজে বার করতে হবে তাকে। এবার থেকে অন্যায়ের বিরুদ্ধে বিচার হবে, বিচার হবে, বিচার হবে, বিচার হবে, এবার থেকে অন্যায়ের বিরুদ্ধে বিচার হবে, বিচার হবে, বিচার হবে, বিচার হবে। এতক্ষণে আশেপাশের লোকেরা পুলিশের নামে জয়ধ্বনি দিতে শুরু করেছে। দোষীরা শাস্তি পাক, শাস্তি পাক, শাস্তি পাক, দোষীরা শাস্তি পাক, শাস্তি পাক, শাস্তি পাক। বিজয় শঙ্কর হালদারের এতদিন পর ভালো লাগলো। এবার থেকে অন্যায়ের বিরুদ্ধে বিচার হবে, বিচার হবে, বিচার হবে, বিচার হবে। একপাশে তাকিয়ে দেখলো দোষীরা শাস্তি বিক্রম পাক, বোধহয় শাস্তি ক্লান্ত পাক, হয়ে শাস্তি পাক। তখন চোখ বুঝে হেলান দিয়েছে তার চেয়ার।